দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু বা বোস যাই বলুন না কেন, ভারতবাসীর কাছে আবেগ, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে ভূমিকা, আমাদের ভারতবর্ষের যে যুব সমাজ আজও তার কথা বারবার স্মরণ করে। আমি ওই থাম্বেলটা দিয়েছি যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আক্রমণ করার অধিকার কে দিয়েছে? অনন্ত মহারাজ আপনাকে আপনাকে আক্রমণ করার অধিকার কেউ দেয়নি। কয়েকটি কথা আমি বলি, তারপরে আপনার সম্পর্কে আমি বলছি। নেতাজি সুভাষ বোসের যে কয়েকটি বিখ্যাত লাইন, তার মধ্যে একটি লাইন খুব বিখ্যাত। উনি বলেছিলেন যে স্বাধীনতা দেওয়া হয় না, তা ছিনিয়ে নিতে হয়। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে যে আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। 2। 3 নম্বর হচ্ছে যে একজন ব্যক্তি একটি আদর্শের জন্য প্রাণ দিতে পারে, কিন্তু তার মৃত্যুর পর সেই আদর্শ হাজারো জীবনে মূর্ত হয়ে উঠবে। নাম্বার 4, আলোচনার মাধ্যমে ইতিহাসে কোনো প্রকৃত পরিবর্তন সাধিত হয়নি। এতগুলো কথা নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তার ভূমিকা, অনবদ্য ভূমিকা, এগুলো আপনার অনন্ত মহারাজ আপনার পড়াশোনার মধ্যে নেই। অনন্ত মহারাজ, আপনি যে কথা বলেছেন, আপনি আপনি নিশ্চয়ই ভেবেই বলেছেন। যদি ভেবে বলে থাকেন তাহলে আপনাকে নিয়ে কথা তো হবেই। আপনি বলেছেন যে সুভাষ বোস হচ্ছে ওয়ার কিলিং বা দেশদ্রোহী, যদি এই আখ্যা আপনি দিয়েছেন। আপনি ফুলবাড়িতে বলেছেন, আপনি সংসদ, সেখানেও আপনি ক্ষমা প্রকাশ বা ক্ষমা চাননি। আপনি কতগুলো কাগজ বার করেছেন, সেখানে পণ্ডিত নেহেরু, শরৎচন্দ্র বোস এসবগুলো বলছিলেন আপনি। অনন্ত মহারাজ, আপনি ইতিহাস জানেন না। আপনার ইতিহাস জানার অনভিজ্ঞতার কারণই হচ্ছে আপনার এই দশা। এবং আপনাকে আমি পরিষ্কার প্রশ্ন করছি অনন্ত মহারাজ, আপনি কুচবিহারের মহারাজ বলে খুব বিখ্যাত, আপনার আসল নাম অনন্ত মহারাজ নয়। আপনি আমায় বলুন যে আপনার রাজনীতিতে ভারতবর্ষের যে বহুত্ববাদ এবং ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে পলিটিক্যাল ডেমোক্রেসিতে আপনার কি ভূমিকা আছে? নাম্বার 2, অর্থনৈতিক ও সামাজিকভাবে আপনার কি ভূমিকা আছে অনন্ত মহারাজ? এ প্রশ্নের উত্তর দিন। 3 নম্বর, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ নিয়েছিলেন, যা সরকার অবশ্য সেই পদক ছিনিয়ে নিয়েছে, মানে কেড়ে নিয়েছে আপনাকে। আপনার আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আপনার ভূমিকা কি? আপনি কিসের মহারাজ? আপনি মহারাজ, আপনি বিরাট বড় হচ্ছে হরিদাস পাল, যেখানে আপনার দলের মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে কোনোভাবে রেয়াত করা হবে না। আমি দেখছিলাম আপনি একটি ভিডিওতে ক্ষমা চেয়েছেন, সেটা পড়ে বলছিলেন। আপনি চাপে পড়ে করেছেন, চাপের নাম বাপ, বুঝলেন তো? আর নেতাজি সুভাষচন্দ্র বোস বা বসু যা দেশপ্রেম সম্পর্কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকিবহল, আমাদের আগের মুখ্যমন্ত্রী ওয়াকিবহল ছিলেন, তার আগে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু থেকে শুরু করে এ রাজ্যে যারা যারা থাকতে বসেছেন তারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিলেন বা বোস কে ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বাসভবন, যেটা এবং কলকাতায় যেখানে আর্কাইভ রয়েছে, সেখানে বহু পৃথিবীর গুণীজনরা আসেন, ওই মাটিকে একবার ছুঁতে আসেন, তার যুদ্ধের এবং তার লড়াই, তার স্বাধীনতা আন্দোলনের ভূমিকা সম্পর্কে রূপ রস স্বাদ অনুভব করে নিয়ে যান। আপনি কি কখনো এসেছিলেন নেতাজি কলকাতার যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সংগ্রহশালা যেখানে আছে? আপনি ভারতবর্ষের আবেগকে আঘাত করেছেন অনন্ত মহারাজ। আপনি কিসের মহারাজ? আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে, এখনো কেন গ্রেপ্তার করা হয়নি এ প্রশ্ন সবাই করছেন। আমার মতো একজন ক্ষুদ্র সাংবাদিক মনে হয়েছে যে আপনি যেটা বলেছেন সেটা গর্হিত অপরাধ। এই অপরাধের ক্ষমা
তো দূরের কথা, ক্ষমার অযোগ্য। তাই ভাববেন না আপনি যে ভিডিওতে দুঃখ প্রকাশ করে পার পেয়ে যাবেন। আপনি ভারতবর্ষের আপামর মানুষ, 140 কোটি ভারতবর্ষের আবেগকে আপনি নিয়ে ছিনিমিনি খেলেছেন, আঘাত দিয়েছেন, এবং কোচবিহারের মাটিকে আপনি বিধ্বস্ত করেছেন, তীরবিদ্ধ করেছেন। কোচবিহারের কোচ রাজার গড়, মদনমোহন বিগ্রহ যা বিখ্যাত, আপনি কোনো বিখ্যাত নন। আমি শুরুতেই বলছি, আপনার রাজনৈতিক কোনো ভূমিকা, রাজনৈতিক কোনো কন্ট্রিবিউশন আমার জানা নেই। অন্তত আপনার আর্থসামাজিক প্রেক্ষাপটে উন্নয়ন ভূমিকা জানা নেই। আপনাকে জানি না কেন ভারতীয় জনতা পার্টি আপনাকে রাজ্যসভায় পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছিলেন। আপনি একটা সম্প্রদায়কে, আর আপনাকে নিয়ে আমার অভিযোগ হচ্ছে এটাই যে আপনি যে কথাটা বলেছেন, এটা বিভাজন বলা হয়। আপনি মানুষকে বিভাজন করতে চাইছেন। মেন স্ট্রিম মিডিয়াও বলছেন, সবাই বলবে, স্বাভাবিক। নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আপনার কাছে শুনবো? আপনি কে? পার্লামেন্টে গেলেই কি সাংসদ হওয়া যায় নাকি? রাজ্যসভাতে ভালো করে পড়াশোনা করবেন আপনি। আপনি জানেন না নেতাজি সুভাষচন্দ্র বসুকে, তার সম্পর্কে, তার ইতিহাস সম্পর্কে, তার স্বাধীনতা আন্দোলনের ভূমিকা সম্পর্কে জেনে নেবেন, তবে মন্তব্য করুন। বলে ফেললেন, দুম করে বাজা গরম করলেন নাকি? তাই আপনাকে সরকার যে স্টেপ নিয়েছে, ঠিক স্টেপ নিয়েছে। আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে, ঠিক হয়েছে এফআইআর। আপনাকে কেন গ্রেপ্তার করেনি এখন অব্দি? কেন ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেন অ্যাকশন নেননি? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কেন অ্যাকশন নেননি? আপনাকে এই রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য কেন অ্যাকশন নেননি? মুখ্যমন্ত্রী তো বলেছেন, মুখ্যমন্ত্রী আজকেও তো রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে তিনি ফুল দিয়েছেন। তিনি বলেছেন যে কোনোভাবে কোনো মিমিক্রি, কোনো মিম, কোনো রিল কেউ করলে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বরদাস্ত করা হবে না। আমি শুভেন্দুবাবুর সঙ্গে একমত। তাই আপনার মতো একজন মানুষ, আপনি অনন্ত মহারাজ বল, আপনি আসল নাম কি সেটা আমিও জানি। আপনার সংসদে আপনার যাওয়া মানে হচ্ছে এক তো বিমানে যান, সেটাও খরচা হয়। আপনি বাংলো পান, সেটারও খরচা হয়। সংসদে যান, কি করেন, রাজ্যসভায় আপনার উল্লেখযোগ্য বক্তৃতা কি আছে সেটা তো আর্কাইভ ঘাটলেই বোঝা যাবে। আর চলে এলেন আপনি আপনি চলে এলেন একজন হচ্ছে ঝড় সম্পর্কে মানে আক্রমণ, ঝড়। নেতাজি সুভাষচন্দ্র বোস ঝড়, আর আপনি হচ্ছে ফড়িং। ঝড়ে জানেন তো ফড়িং হারিয়ে যায়, তার পাখা খসে পড়ে। বলে না যে পিপিলিকার পাখা ওরে মরিবার তরে। আপনি এমন একটা আবেগকে নিয়ে ছিনিমিনি খেলেছেন। আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, দ্য কোয়েডির তরফ থেকে আমি নয়ন রায় বলছি, আপনাকে কেন গ্রেপ্তার করা হয়নি? এ প্রশ্নে সরব বাঙালি অবাঙালি সমস্ত। ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষ, সংবিধানের উপর চলে ভারতবর্ষ। যিনি রাষ্ট্রীয় কাঠামো তৈরির ক্ষেত্রে যার বড় ভূমিকা, অনেক মহাপুরুষ আছেন, তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস অবশ্যই মহাপুরুষ। আপনি তাকে বলছেন যে ওয়ার কিলিং, দেশদ্রোহী। আপনার ভূমিকাটা কি? আপনার সম্পর্কে দল কি জানি না। আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি সেই মঞ্চে গিয়ে পুরস্কার নিয়েছেন। আপনাকে কিসের জন্য ভারতীয় জনতা পার্টি রাজ্যসভায় পাঠিয়েছে এটা এখন উনি বুঝতে পারছেন? ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছেন যে কাকে নিয়ে এসছে আপনার রাজ্যসভাতে। আপনার কোচবিহারের বাইরে আপনার কি প্রভাব রয়েছে? আপনার সারা বাংলায় আপনার কি ভূমিকা রয়েছে? বাংলার রাজনীতি, বাংলার সমাজনীতি, বাংলার অর্থনীতি, বাংলার ভূমিকা, আপনার কি ভূমিকা আছে অনন্ত মহারাজ? আপনার বিষয় তো কার্তিক মহারাজও তিনি কন্ডেম করেছেন গোটা বিষয়টা। সবাই কন্ডেম করেছে। কন্ডেমে থেমে থাকলে হবে না। এই কষান যদি আপনাকে না দেওয়া হয়, আপনি আগামী দিনে আবার লুস্টক করবেন। লুস্টক করছেন এমন একজন মহাপুরুষকে নিয়ে, যার বলিদান, যার আত্মত্যাগ, যার হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতার একটা বড় রূপ, সবার ভূমিকা আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা আছে, বিরাট ভূমিকা আছে। আপনাকে কাইন্ডলি ইনফরমেশন দিই অনন্ত মহারাজ, আপনাকে বলছি আমি বর্ধমান জেলার মানুষ। রায়নাটি বিধানসভা আছে, সেখানে সুবলদহ বলে একটা গ্রাম আছে, জেনে নিন আপনি অনন্ত মহারাজ। আপনি সেখানে রাসবিহারী বোসের জন্মস্থান। কে রাসবিহারী বোস জানেন? বিপ্লবী। তিনি দেশের
স্বাধীনতার জন্য তিনি ঝাঁপ দিয়েছিলেন, আন্দোলন করেছিলেন, এবং আজাদ হিন্দ বাহিনী তিনি তৈরি করেছিলেন। ইতিহাস জানতে হবে আপনাকে। রাসবিহারী বোস যখন তার শরীর খুব ভগ্ন অবস্থা, নেতাজিকে তখন ডেকে পাঠান, তখন এই আজাদ হিন্দ বাহিনী তার হাতে তুলে দেন। তিনি জাপানে তার শেষ নিঃশ্বাস হয়েছে, সেখানে তার আর্কাইভ রয়েছে, সেখানে ডকুমেন্টারিতে খুঁজবেন রাসবিহারী বোস সম্পর্কে আপনি পেয়ে যাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তো ডকুমেন্টেশন আছেই আছে। এখনো নেতাজি অন্তর্ধান রহস্যের ফাইল তো সব তো উন্মোচিত হয়নি। আপনার মতো উজবুক কিছু মানুষজন যদি বলে দেয় নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়ার কিলিং, দেশদ্রোহী, তাহলে আপনার এই পার্লামেন্টের যে ডেমোক্রেসি, যে সংসদীয় যে গণতন্ত্রে আপনার যাওয়ার অধিকার নেই, আপনার যাওয়ার যোগ্যতা নেই আপনার। আপনি জানেন না পার্লামেন্ট ডেমোক্রেসিতে যে হলটা আপনি বসে থাকেন শীততাপ নিয়ন্ত্রিত রাজ্যসভা লোকসভাতে, ভারতবর্ষের স্বাধীনতার পর কারা কারা ওখানে রিপ্রেজেন্টেশন করেছে আপনি জানেন না। আপনি ইতিহাসটা পড়ুন, আপনার ইতিহাসে কাঁচা আপনি খুব। আপনি ছাত্র অবস্থায় কি ইতিহাস কি কাঁচা ছিলেন নাকি? তাই আপনাকে ওই হাতের চোতা দেখিয়ে আপনি পড়েছেন, ভেবেছেন বাঙালি বোধহয় অবাঙালি বা শিখ, ইসাই, হিন্দু সবাই, মুসলিম আপনাকে বোধহয় খুব ভালোভাবে নিয়েছে। আপনার জেলার মানুষ ছিচি করছে। কোচরাজার গড়, কোচবিহার, ইতিহাসের শহর, মদনমোহন বিগ্রহ ওখানে কুলদেবতা। আপনি কে? এখানে অনেকে কমেন্টস করছেন, আপনার বিপক্ষেই কমেন্টস করবেন, কারণ আপনি যে আবেগকে আঘাত করেছেন, এ ক্ষমাহীন অপরাধ। এ ক্ষমাহীন অপরাধের একমাত্র উপায় হচ্ছে যে আপনাকে সরকার কেন এখনো গ্রেপ্তার করেনি এফআইআর পরিপ্রেক্ষিতে, এই প্রশ্ন আমিও তুলছি আপনাকে। লিখেছে যে না আপনি কুণাল দত্ত লিখছেন আপনার এতদিন পর চোখ খুলছে, আপনি তো দালাল মিডিয়া মনে হচ্ছে। আপনি এই যে কুণাল দত্ত এই যে মন্তব্যটা আপনি করলেন, আপনি দায়িত্ব নিয়ে করলেন তো। আমি দালাল মিডিয়া নই, ভুল হচ্ছে আপনার। আমি যে জেলায়, আপনি যদি বর্ধমান জেলায় বাড়ি হয় তাহলে আপনি রাসবিহারী বোস সম্পর্কে জানবেন। তাহলে আপনি কি অনন্ত মহারাজের হয়ে দালাল বলছেন? আপনি কথা বলছেন। আপনার মধ্যে রাজনীতি মতবাদ যাই থাক না কেন, আপনাকে সম্মান দিয়ে বলছি, আপনি, আমার ঘুম ভেঙেছে, আমার ঘুমটা ভেঙেছে, অনেক আগেই ভেঙেছে, আপনার থেকে আগেই ভেঙেছে। কিছু মনে করবেন না, আপনার এই মন্তব্য এই আবেগকে ব্যথা দেয়। প্রতিবাদ আপনিও করছেন, প্রতিবাদ আমিও করছি, প্রতিবাদ সবাই করছে, যে যেরকম স্টাইলে আক্রমণ করছে, বলছে, প্রতিবাদ করছে। দেখুন, আমি মেন স্ট্রিম গদি মিডিয়া নই। এই অনন্ত মহারাজকে যে নিয়ে আমার বিরাট কিছু ভাবনা চিন্তা আছে না, আমার নেতাজি সুভাষ বোসকে নিয়ে ভাবনা চিন্তা আছে। আমি নতমস্তক হয়ে তাদের সে বীরের প্রতি আমার সম্মান রয়েছে। যাই হোক, আপনাকে আমি সম্মান জানিয়ে বলছি, আপনি আমার দেশ ভারতবর্ষ, আপনি আমার দেশে মানুষ, আপনিও রাজ্যের মানুষ, আপনিও সুভাষ বোসকে ভালোবাসেন। আপনি কি অনন্ত মহারাজকে ভালোবাসেন? নিশ্চয়ই ভালোবাসেন না। আর তার জন্য এই কথাগুলো বলার জন্য দালাল মিডিয়া হওয়ার কোনো প্রয়োজন নেই। দালাল মিডিয়া যদি বলতেই হয় তাহলে খুব শব্দটা খারাপ, আমি বলছি আপনাকে। তাই জন্য গদি মিডিয়াকে বলুন। দেখুন, গদি মিডিয়াও কিন্তু এটা তীব্র প্রতিবাদ করেছে, গোটা দেশ জুড়ে হয়েছে। মুম্বাই হোক, চেন্নাই হোক, দিল্লি হোক, নর্থ ইস্ট হোক, সবাই কিন্তু অনন্ত মহারাজের এই বক্তব্যে, ওয়ার কিলিং নেতাজি সুভাষচন্দ্র বোস, সবাই ফুঁসে উঠেছে। যাই হোক, আপনার মতামতকে আমি গুরুত্ব দিচ্ছি, কিন্তু আবার আঘাতও পেলাম আমি, আপনি আমাকে কথাটা বললেন। আপনার এই কথাটা আপনার বলা উচিত ছিল অনন্ত মহারাজকে নিয়ে, যিনি আমাদের আবেগকে আঘাত দিয়েছেন। তার জন্য আমাকে দালালি করতে হয়নি। আমি দায়বদ্ধ সমাজের প্রতি। আমি সুভাষ বোসের যে বীরত্ব এবং আন্দোলনের যে ভাবাবেগ, আমি তার প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি অনন্ত মহারাজের প্রতি শ্রদ্ধাশীল নই, যে কুরুচিকর মন্তব্য করেছেন। এবং এই ধরনের মন্তব্য কোন সমাজ বরদাস্ত করবে আপনি বলুন কুণাল বাবু? লিখে দিলে সব হয় না। যাই হোক, হ্যাঁ ঠিকই বলছেন। একজন তরিকুল শেখ লিখেছেন, দাদা আপনার মূল বক্তব্য আপনি বলুন, বেকার ফালতু ওর কমেন্ট থেকে মাথা গরম করবেন না, আপনি খুব সুন্দরভাবে বলেন। যাই হোক, আমি মাথা গরম করিনি। তরিকুল সাহেব, আমার ওই শব্দটায় খুব আঘাত করলাম। আমরা 15ই আগস্ট স্বাধীনতার এতগুলো বছর পর 80তম স্বাধীনতা দিবসে গোটা দেশের প্রধানমন্ত্রী যখন লালকেল্লা থেকে বক্তৃতা দিচ্ছেন দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, কাদের তৈরি, কোন বিপ্লবীদের জন্য আজকে আমরা ভারতবর্ষ? নাহলে আমরা কোথায় থাকতাম?
অবশ্যই মহাত্মা গান্ধী, অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোস, অবশ্যই হচ্ছে যে বিনয় বাদল দীনেশ, অবশ্যই ভগৎ সিং, কত অজস্র বটুকেশ্বর দত্ত, সারা ভারতবর্ষ জুড়ে এক তো পশ্চিমবঙ্গ যে বাংলা হচ্ছে যে বিপ্লবের হচ্ছে যে জন্ম আতুরঘর বলা হয়। শরদিন্দু নাইডু, ক্ষুদিরাম বোস, মাস্টারদা সূর্য সেন, কত নাম করব। তারা ছিলেন বলে আজ আমরা আছি, এটা যেন কেউ ভুলে না যান। তাই অনন্ত মহারাজ থাকলেন কি না থাকলেন সংসদীয় গণতন্ত্রে তাতে কোনো ম্যাটার করে না। ম্যাটার ইজ দ্য ফ্যাক্ট যে নেতাজি সুভাষ বোস ভারতবর্ষের হাওয়া বাতাস যতদিন থাকবে, অস্তিত্ব বলে ভারতবর্ষে যতদিন অস্তিত্ব থাকবে, সে কোটি কোটি বছর হতে পারে, সেই ততদিনই সুভাষ বোস আমাদের স্রোতের মধ্যে, আমাদের রক্তের যে স্রোত তার মধ্যে প্রভাবিত হবে, এটাই স্বাভাবিক। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির মতবাদ থেকে সরে এসে যদি আমি ডাইরেক্ট সুভাষ বোসকে নিয়ে বলি, দেখুন সুভাষ বোস আমাদের আবেগ, বলছি যে এখনো অব্দি অন্তর্ধান রহস্যের ফাইল সবটা উন্মোচন হয়নি। মুখার্জি কমিশন হয়েছে, সেটা কতদূর কি অবস্থা, এবং তার দুর্ঘটনা নিয়ে অনেক বিতর্ক আছে, থাকতেই পারে, কিন্তু কাকে বলছেন? একজন দেশনায়ক, একজন মহানায়ক, তার সম্পর্কে বলছেন অনন্ত মহারাজ, তার কি ভূমিকা আছে? যাই হোক, অবুঝ মনের বা অসার মনে বলছেন, কিন্তু আপনাদের প্রত্যেকের উচিত এর তীব্র প্রতিবাদ করা। করছেন না, সবাই করছেন। तो देश की आज़ादी के इतने सालों के बाद अभी शरीर के अंदर जब खून खौलता भी है ना, मैं हिंदी में दो चार शब्द बोल देता हूँ, जब खून खौलता भी है वो सुभाष बोस के लिए खौलता है, पंडित जवाहरलाल नेहरू के लिए खौलता है, महात्मा गांधी जी, सरोजिनी नायडू, विनय बादल दिनेश, भगत सिंह, किस किस महापुरुष का नाम करे कम पड़ जाएगा। সুভাষ বোস কাফি লম্বা নাম, ভারী নাম, অনেক বড় ভারী একটা মহাপৃথিবী বলতে পারেন আপনারা। সেই মহাপৃথিবীর হচ্ছে একজন উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন সুভাষ বোস। এটা আমি রচনা পড়াচ্ছি না আপনাদের। আর যেহেতু আমি যে জেলায় বসবাস করি সেটাও কিন্তু যেহেতু রাসবিহারী বোসের এবং বটুকেশ্বর দত্তের জন্মস্থান, খণ্ডঘোষের ওয়ারি গ্রামে। আমি দু চার কথা বলে দিই, অনন্ত মহারাজের হয়তো কানে যদি আপনি তুলো দিয়ে থাকেন, তুলোটা খুলে শুনুন। একদিকে রাসবিহারী বোস, আমি তিনজনের নাম করছি, আমার জেলার কি ভূমিকা আছে। রাসবিহারী বোস, রায়না বিধানসভার সুবলদহ গ্রামে তার জন্ম, এখনো জন্মভিটে আছে। ওখানে আছে IMA ফাইটার, এটা একটা স্মৃতিসৌধ আছে, সবাই আসবেন এখানে, দেখে যাবেন রাসবিহারী বোসের যে জন্ম ভিটেতে একবার চুম্বন দিয়ে যাবেন, তাতে মন শরীর ভালো হবে, বিকশিত হবে, উদ্ভাসিত হবে, আলোকিত হবে সূর্যের মতো। নাম্বার 2, বটুকেশ্বর দত্ত ওয়ারি খণ্ডঘোষের তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওখানে তার বাড়ি রয়েছে, অসৎ বাড়িটা সরকার কিছুটা তৃণমূল কংগ্রেস সময় কিছুটা হয়েছিল, বাকিটা ভগ্নদশায় অবস্থা। পাশে একটি বাড়ি আছে, সে বাড়িটা সেই সময় শিশু সাহিত্যিক। তার আগে হচ্ছে বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং লর্ড হার্ডিন্সকে পার্লামেন্টে বোমা নিক্ষেপ করেছিল। যখন ব্রিটিশ পুলিশ তাকে খুঁজছিল, তন্ন করে খুঁজছে, অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে ব্রিটিশ পুলিশ ও ব্রিটিশ হনুমানগুলো, তখন এই ওয়ারি গ্রামে শিশু সাহিত্যিকের বাড়ির আন্ডারগ্রাউন্ডে 17 দিন ভগৎ সিং বটুকেশ্বর দত্ত লুকিয়েছিলেন, আত্মগোপন করেছিলেন। অনন্ত মহারাজ, আপনাকে বলছি ইতিহাসটা জেনে নেবেন আপনি, আমি সেই জেলা থেকে বিলং করি। অর্থাৎ বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং এখানে 17 দিন ছিলেন ওয়ারি গ্রামে। অত বড় গোটা ভারতবর্ষ লেলিহান শেখা যখন হু হু করে জ্বলছে, ব্রিটিশ পার্লামেন্টে লর্ড হার্ডিন্সকে যখন তিনি বোমা নিক্ষেপ করেছিলেন, পালিয়ে বেরিয়েছিলেন, এখানে লুকিয়েছিলেন। জেনে নিন ইতিহাসটা আপনি। রাসবিহারী ঘোষ, স্যার রাসবিহারী ঘোষ ভারতবর্ষের প্রথিতযশা আইনজীবী এবং তিনি বিপ্লবী, এবং ছেড়ে মাদ্রাজ কংগ্রেস অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। তিনি, তার বসত বাড়ি হচ্ছে তোরকোনা, ওটা খণ্ডঘোষ বিধানসভা, রায়নার একটা পার্ট পড়ে কিন্তু খণ্ডঘোষ বিধানসভার মধ্যে পড়ে। আর চান্না আশ্রম আছে খানো জংশন, ওটা হচ্ছে খণ্ডঘোষ বিধানসভা, যেখানে ঋষি বিপ্লবীরা আসতেন। এখানে বিপ্লবীরা আসতেন, তারা গোপন বৈঠক করতেন এখানে। যতীন্দ্র মোহন থেকে কানায়, বিনয় বাদল দীনেশ, আরো অনেকে এসে এদের পদতুলি করেছে। তাই সারা বাংলায় বিপ্লবীদের অনেক বড় ভূমিকা ছিল। তবেই আজ ভারতবর্ষ, এই উজাগর ভারতবর্ষের কথা বলেন না আপনারা, অস্মিতার কথা বলেন না, হার ঘর মে তেরঙ্গা। হ্যাঁ তেরঙ্গা তো ঠিকই তো, তেরঙ্গা পতাকা তো আমরা লাগিয়েছি। এই হার ঘর মে তেরঙ্গা
এটা কাদের জন্য হয়েছে? অবশ্যই হয়েছে মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, সিআর দাস, চিত্তরঞ্জন দাস, এই সমস্ত বিপ্লবীদের লড়াই আত্মত্যাগের মধ্যেই ভারতবর্ষে আজকে আমরা হাড় ঘাড় মে তেরঙ্গা লাগাতে পারি। এটা আমাদের গর্বের। তাই অনন্ত মহারাজ, আপনাকে বলছি যে আপনি যে আবেগ আঘাত করেছেন, এখানে বাঙালি অবাঙালি ব্যাপার নেই। সুভাষ বোসকে বাঙালির মধ্যে সীমাবদ্ধ করে রাখলে হবে না। তাই সারা পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন আন্দোলনের পরিপ্রেক্ষিতে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার যে ভূমিকা, এবং রাসবিহারী বোস যখন তাকে হ্যান্ড ওভার করছে আজাদ হিন্দ ফৌজ বা বাহিনী যেটা তৈরি করেছিলেন, তারপর তার আন্দোলন সবাই জানে পৃথিবীতে। কিন্তু পার্লামেন্ট এখনো অব্দি, সেই সংসদে কিন্তু এখনো সমস্ত ফাইল ওপেন হয়নি। তার মৃত্যুর রহস্য নিয়ে এখনো কথা, রহস্য আছে। তাই এই দেশ আমার, অবশ্যই এদেশের প্রধানমন্ত্রী যখন অস্মিত বিকশিত উজাগার ভারতবর্ষের কথা বলছেন, সেখানে এই অনন্ত মহারাজ কোন উজাগার ভারতবর্ষের একজন পাবলিক? এই প্রশ্নের জবাব আমি ভারতীয় জনতা পার্টির কাছ থেকে চাইছি আমি देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी, मैं आपसे भी अपील करना चाहता हुई हूँ। देश के गृह मंत्री अमित शाह जी, मैं आपसे भी अपील करता भी हूँ। और बीजेपी का जो राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन जी, आपको भी मैं बोल रहा हूँ, ये कौन है अनंत महाराज? इसका हिम्मत कैसे हुआ ये नेताजी सुभाष बोस जैसे विप्लवी को, फ्रीडम फाइटर को देशद्रोही का करार दे दिया, वार किलिंग बोल रहा है। इसको तुरंत ड्रॉप होना चाहिए। आप लोग कुछ कीजिए। ये आवेग नहीं, आवेग की महासागर की बात है। जिस जगह पे टोक दिया आनंद महाराज। বাকি হচ্ছে এই গোটা বিষয়টা আমি বিলম্বিত বোধহয় চলচ্চিত্র বানাই না। আমার আবেগ, আমার বিবেক যখন জাগ্রত হবে তখন আমি বলবো। আমার বিবেক জাগ্রত তখন থেকেই, আমি সারা সময় জাগ্রত থাকি, বিবেক জাগ্রত আমার। তাই নেতাজি সুভাষচন্দ্র বোসকে আক্রমণ করলে কোনোভাবে বরদাস্ত করা হবে না। বটুকেশ্বর দত্তকে নিয়ে মন্তব্য করলে ছেড়ে কথা বলবো না। ভগৎ সিংকে নিয়ে কটু কথা বললে কাউকে ছাড়া হবে না। রাসবিহারী বোসকে নিয়ে বললে রেয়াত করবো না। ক্ষুদিরাম বোসকে নিয়ে বললে হজম করবো না। মাতঙ্গিনী হাজরা নিয়ে বললে কান গরম হয়ে যাবে। বিনয় বাদল দীনেশ, আরো যারা বিপ্লবী আছে, তাদের সম্পর্কে এই ধরনের মানুষগুলো, এরা পলিটিক্যাল যে ডেমোক্রেসির এরা আস্থা করে থাকা উচিত। অনন্ত মহারাজের মতো এই হরিদাস পালদের সরকারের মুখ পুড়েছে, পশ্চিমবঙ্গ সরকারের মুখ পুড়েছে। এটা মুখ্যমন্ত্রী ভালো বলেছেন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত। কিন্তু আপনি ক্ষমা চাইলেই আপনার অপরাধ সব ঢাকা পড়ে যাবে না। আপনি চার লাইন পড়ে দিয়েছেন, ভাবছেন আপনাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। আসলে আপনি 6 বছরের গ্যারান্টি টিকিট চেয়েছেন, মানে 6 বছর থাকা মানে পেনশন পাবেন। পেনশন পাবেন, আপনি দিল্লিতে যাওয়া আসা করবেন বিমানে, আর বাংলোতে আছেন। মহারাজের তকমা, আপনি মহারাজ হয়ে আপনি এই সমস্ত করবেন, আপনাকে বরদাস্ত করবো? একজন বাঙালি হিসাবে, একজন ভারতবর্ষী হিসাবে 80তম স্বাধীনতা দিবসের এই উদযাপনের দিনে আপনাকে বরদাস্ত করতে হবে। আমি অপেক্ষা করছিলাম 15 আগস্টটা। তাই সবাই সবার মতো প্রতিবাদ করছেন, মেন স্ট্রিম করছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম করছেন। আর এখন অনেকের বোধোদয় অনেকের হচ্ছে দেখছি। বিভিন্ন যারা ডিজিটাল প্ল্যাটফর্মে যারা ছিলেন, কোনো পক্ষের পথ অবলম্বন করছিলেন, তারাও বুঝেছেন যে না, দেখুন, সরকারের হচ্ছে যে স্বরূপ তুলে ধরা উচিত। আবার সরকারের যে কুরূপ, সরকার যে জায়গাতে ল্যাক করছে, সেগুলো বলা উচিত। এই অনন্ত মহারাজ সম্পর্কে যে কমেন্ট সবাই করছেন, আমিও বলছি, আমার বলার অধিকার আছে। আমি গণতান্ত্রিক 4th পিলারের আমি ভূমিকায় রয়েছি। তাই বরদাস্ত করা হবে না। ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যাদের প্রাণ গেছে, যারা বলিদান দিয়েছেন, যারা ফাঁসির কাটে ঝুলে গেছেন, আপনি তাদের বলছেন অনন্ত মহারাজ আপনাকে কেন গ্রেপ্তার করা হয়নি? প্রশ্ন তো আজ সবাই সরব, আমিও সরব। এটা ভুলে যাব না কোনোদিন। আজ না হোক কাল, কাল না হোক পরশু। ভাববেন না যে বাঙালি ভুলে যাবে, অবাঙালি ভুলে যাবে, হিন্দু শিখ ইসাই ভুলে যাবে না। কেউ ভুলবে না আপনার এই অস্পৃশ্য কথাবার্তায়। ঘৃণার অপরাধ আপনি যা করেছেন, যা বলেছেন, ঘৃণার অপরাধ। মানে ঘৃণা থেকেও যদি হয় কম, মানে আপনি রুচিহীন কথাবার্তা বলেছিলেন। তাই আপনার বিরুদ্ধে ব্যবস্থা কেন নেয়নি সরকার? না উচিত, নিশ্চয়ই নেবে, আশাবাদী। আপনাকে ড্রপ করা উচিত রাজ্যসভা থেকে। এই দাবিতে সরব নয়ন রায় দ্য কোয়ারি। আর আপনাকে বলছি অনন্ত মহারাজ,
আয়নায় মুখ দিয়ে তাকাবেন, আয়নায় দেখবেন, আর আপনার ছবি দেখবেন, আর নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সুন্দর, আপনিও সুন্দর মানুষ, দেখবেন এই বিপ্লবীর ছবিটা দেখবেন, আপনার মনে প্রশস্তি এনে দেবে, শান্তি এনে দেবে, শরীর ঠান্ডা করে দেবে, বিপ্লবের ভাবনাকে জাগ্রত করবে, চেতনায় সমৃদ্ধ হবেন আপনি অনন্ত মহারাজ, যা আমরা প্রতিদিন হই। আমাদের যে মস্তিষ্ক, যে সেল, আমাদের এই সেলগুলো বিভিন্ন সময় ঘুমিয়ে যায়, তাকে জাগ্রত করতে হয় বিভিন্ন বিপ্লবীদের কথা, কবিতা, নাটক, বিভিন্ন ধরনের ভূমিকা, দেশ সম্পর্কে আমাদের যখন আমরা জানি তখন আমাদের সেলগুলো জাগ্রত হয়, সবারই জাগ্রত হয়। তাই পিছলে বর্গ হোক, জনজাতি হোক, উপজাতি হোক, সবার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু মহানায়ক, মহাবিপ্লবী, দেশনায়ক। তাকে অসম্মান মানে আমাকে অসম্মান করা, বরদাস্ত করা যাবে না। আপনারা কমেন্টস করবেন, মতামত দেবেন। কমেন্টস করার আগে 4 বার ভেবে নেবেন যে কোন ভাবে আবেগটাকে আপনারা হিট করছেন। আশা করি করবেন না। সবাই ভালো থাকবেন। কিন্তু প্রতিবাদ করার সময় এসেছে যে এই ধরনের মানুষ, অনন্ত মহারাজের মতো মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোসকে যখন আক্রমণ করতে পারে, বাকি বিপ্লবীদের আক্রমণ করতে পারে। উনি নথি দেখাচ্ছেন পার্লামেন্টে, কোথাকার নথি আছে? আপনি স্টাডি করুন। আপনার পার্লামেন্টের মেয়াদ কদিন জানি না, এর মধ্যে ড্রপ করবে কি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় অধ্যক্ষ, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সভাপতি? আপনি বিষাক্ত পরিবেশ তৈরি করেছেন ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে, যে মন্তব্য আপনি করেছেন। আপনার সংসদে বসে থাকা, আপনার যে আপনি রাজ্যসভার আপনার পাশের চেয়ারে যে বসে থাকে, যে আপনার সতীর্থই হোক আর সতীর্থ না হোক, আপনাকে বরদাস্ত করবে না, পছন্দ করবে না, আপনার থেকে দূরে দূরে চলে যাবে। আপনি কোথায় বলছেন কথাটা? আপনি কোন জায়গায় দাঁড়িয়ে বলছেন? এক তো ফুলবাড়িতে বলেছেন, তারপর পার্লামেন্টে বলেছেন। পার্লামেন্টটা কেন হয়েছে? ব্রিটিশদের তৈরি, ঠিক। দেশের আজাদির পরে স্বপ্ন সফল হওয়ার পরে ব্রিটিশদের তাড়াতে পেরেছি বলে আমরা 47-এ আমরা স্বাধীনতা পেয়েছি। তারপর দেশ গঠন হয়েছে, দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তারপর দেশের প্রধানমন্ত্রী হয়েছে, দেশের রাষ্ট্রপতি এসছেন প্রথম। সেগুলো হচ্ছে তাদের জন্য, তার জন্য ভূমিকা হচ্ছে এই সমস্ত বিপ্লবীদের লম্বা লাইন, যেটা বললাম আপনাদের। সারা পৃথিবীতে না দেখবেন মহাত্মা গান্ধীজির প্রচুর মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে। তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসুর না প্রচুর মূর্তি সারা ভারতবর্ষ জুড়ে আছে, কলকাতাতেও আছে, শ্যামবাজারেও আছে, রেড রোডে আছে, বিধানসভায় আছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় আছে, সংসদ ভবনে থাকা উচিত, নিশ্চয়ই আছে। এইসব জেনে নেবেন অনন্ত মহারাজ। আপনি আপনি হরিদাস পাল নাকি? আপনাকে ভয় পেতে হবে আমাকে? বাধ্য হলাম এই শব্দটা আপনাকে প্রয়োগ করতে। আপনি যদি এই ঘৃণার মতো কথাবার্তা বলেন, তাহলে আপনাকে হরিদাস পালই তো বলবো। তাই আপনাকে কড়া অ্যাকশন নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কমেন্টস করুন। লিখেছেন যে আরে দেখলাম অনন্ত মহারাজ ভুল স্বীকার করেছে। আরে ভুল স্বীকার করে দায় দায় চলে যায় না। শব্দ খারাপ জিনিস, শব্দ ব্রহ্ম বেরিয়ে গেছে, সেটাকে ঢোক গিলবেন কি করে? যে কি খাবারের বস্তু নাকি? ভালো লাগলো না, ফেলে দিলাম। ভুল করেছেন, ওনাকে ওই পদ থেকে ওনাকে সরতে হবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনি সিদ্ধান্ত নেবো না, আমি আপনি পার্লামেন্টে যাই না। এই ধরনের মানুষকে অন্তত কুরুচিকর মন্তব্যের জন্য সরকারই যথেষ্ট। শুভেন্দুবাবু একাই ঠিক করে দেবে, আমার যেটা মনে হয়েছে। এখানে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে অনেক পার্থক্য আছে, অনেক কিছু। সুভাষ বোসকে নিয়ে অনেক কথা হয়, কিন্তু সুভাষ বোসকে নিয়ে যখন এই ধরনের কথাবার্তা বলছে, দেশদ্রোহী, ওয়ার কিলিং, কার খুন গরম হবে না বলুন তো? আমি তো সাংবাদিক, আমি তার আগে মানুষ, একজন সংবেদনশীল মানুষ। এই আজাদির এতগুলো বছর পর আমি এই দেশের নাগরিক, আমারও অধিকার আছে বলার, গণতান্ত্রিকভাবে। তাই আপনাকে এই শব্দটা হচ্ছে রে হরিদাস পাল, এই শব্দটা আপনার জন্য ঠিকঠাক আছে। ক্ষমা চাইলে অপরাধ মুক্ত হয়ে যায় না। ফাঁসির আসামি যদি বলে আমি আমাকে ক্ষমা করে দিন, আমি অন্যায় করেছি, ফাঁসি দিই, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা কোর্টের জাজমেন্টই তাকে সিদ্ধান্ত নিতে, তবেই তাকে ফাঁসির কাটে ঝোলানো হয়, এটা আমি বলছি। আর বিপ্লবীরা হাসতে হাসতে ফাঁসির কাটে ঝুলে গেছে, ক্ষুদিরাম থেকে শুরু করে অনেকে, কত নাম করবো। বড় বড় কথা। সবাই ভালো থাকবেন। আবেগকে নিয়ে কেউ চিনিমিনি খেলবেন না। সুভাষ বোসকে আমাদের মনের মণিকোঠায়, আমাদের যে হৃৎপিণ্ড আছে তার মধ্যে যখন হার্টবিট আমাদের বাড়ে, সুভাষ বোসের কথা যখন আমরা পড়ি, আমাদেরকে উদ্বেলিত করে দেয়, উদ্ভাসিত করে জীবন বোধে বেঁচে থাকার ক্ষেত্রে, মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে দেশ জাতি গঠন নির্মাণের ক্ষেত্রে অগ্রগতি, দেশের অগ্রগতি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে যে
বিকাশ আমরা দেশের সরকার বলেন, তার অবশ্যই ভাগিদার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, আরও অনেকেই আছেন। তাই কখনোই হৃৎপিণ্ডের ভেতরে থাকা সুভাষ বোসকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না অনন্ত মহারাজ ভবিষ্যতে। আপনি সতর্ক হয়ে যান। নমস্কার, আমি নয়ন রায়।